আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। প্রতিদিনকার মতো আমরা আজকেও আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটা কি? ধ্বনিতত্ত্ব। উপরে লেখা আছে ধ্বনিতত্ত্ব হলো প্রত্যেকটা ধ্বনি অথবা ধ্বনিতত্ত্ব, এটা হলো প্রত্যেকটি ভাষার প্রাণ। ধ্বনি ছাড়া কোনো ভাষার জন্ম হতে পারে না। সেখানে আমরা আলোচনা করব তিনটি বিষয়। একটা আমরা আলোচনা করব ধ্বনি, 2 নম্বরে আলোচনা করব বর্ণ এবং 3 নম্বরে আলোচনা করব অক্ষর। প্রথমে আলোচনা করব আমরা ধ্বনি নিয়ে। ধ্বনি কাকে বলে? ধ্বনির একটি ক্ষুদ্র সংজ্ঞা কিন্তু এখানে দেয়া আছে। মানুষের মুখনিসৃত আওয়াজকে ধ্বনি বলে। কাকে ভাই? আওয়াজকে। একটু খেয়াল করতে হবে, এটাই খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন কথা বলি, এই কথা বলার সময় আমাদের মুখ থেকে যে আওয়াজগুলো বের হয়, সেই আওয়াজের অর্থহীন যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে, অর্থহীন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে, সেই অংশগুলোকে বলা হয় কি? ধ্বনি। একটু ভালো করে খেয়াল করতে হবে। অবশ্যই ধ্বনির কি থাকবে না? অর্থ থাকবে না। তবে কোথায় কোথায় দেখা যায় বলা থাকে যে মানুষের মুখনিসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। এটা কিন্তু কখনোই সঠিক নয়। কারণ অর্থ যদি ধ্বনি কখনো প্রকাশ করে থাকে, তখন সেটার ধ্বনি থাকতেছে না, সেটা তখন হয়ে যাচ্ছে শব্দ। একটু খেয়াল করলে বুঝবেন। আমি একটা ধ্বনি ব্যবহার করলাম। আমি বললাম অ, আ, ই। এবার বলুন তো, এই যে অ, আ, ই, এই সমস্ত ধ্বনিগুলো পৃথক পৃথকভাবে কারো কোনো অর্থ আছে? না। এগুলো শুধু আমার মুখের আওয়াজ। এই আওয়াজের এই অংশটার অর্থ নেই, সুতরাং এটা একটা ধ্বনি। একটু খেয়াল করতে হয় বিষয়টা। এই যে আওয়াজ যে আছে, আওয়াজের অর্থহীন অংশ সেটা কি? ধ্বনি। আবার কেউ কেউ বলে থাকে শব্দ যে আছে, এই শব্দের ক্ষুদ্রতম একককেও কি বলা হয়? ধ্বনি বলা হয়। যেমন দেখুন, আমি একটা শব্দ এখানে লিখলাম। আমি লিখলাম ক ল ম, কলম। একটা শব্দ। এই কলম শব্দটার মধ্যে 3টা অংশ আছে। একটা আছে ক, একটা ল, আর একটা কি আছে? ম। এখন কথা হলো, এই 3টা বর্ণ মিলে, এখানে মূলত বর্ণ যদিও আছে, বর্ণ মিলে এখানে কি হয়েছে? একটা শব্দ হয়েছে। এখন শব্দ হওয়ার কারণ কি? এটা অর্থ প্রকাশ করছে। কিন্তু এগুলো যদি আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করি, আমি বললাম ক, এর কোনো অর্থ আছে? ল, এর কোনো অর্থ আছে? নেই। আলাদা আলাদা করার পরে এর কারো কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। সুতরাং এই যে ক্ষুদ্র অংশ, শব্দকে আলাদা করার পরে ক্ষুদ্র অংশ পাওয়া যাচ্ছে, সেই অংশটাকে আমরা কি বলবো? ধ্বনি। এরপরে আমরা আলোচনা করব হলো কি? বর্ণ। একটু খেয়াল করতে হবে, বর্ণ কাকে বলে? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। সহজ কথা, ধ্বনির লিখিত রূপ। দেখুন, আমি একটা শব্দ, আমি একটা বর্ণ উচ্চারণ করলাম। আমি বললাম আ। এবার বলুন তো, এই যে আ যে বললাম, আ কি দেখা যায়? না। আপনি কিন্তু আ দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন। কিন্তু এই যে আটা যে আছে, আটা যদি আমি লিখি, তাহলে কি আপনি দেখতে পাবেন না? অবশ্যই এখন দেখতে পাচ্ছেন। অর্থাৎ ধ্বনি যে আছে, ধ্বনি যদি কখনো দেখা যায় অথবা ধ্বনি যদি লিখে প্রকাশ করা হয়, তখনই দেখা যাবে। তাই ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো? বর্ণ বলবো। আবার এই প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে আসে যে ধ্বনির সাংকেতিক চিহ্নকে কি বলে? একই কথা, বর্ণ। আবার এরকমও আসে, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? সেটাও একই কথা। উত্তর কি হবে? অবশ্যই বর্ণ। অর্থাৎ ধ্বনির সাংকেতিক চিহ্ন, ধ্বনির নির্দেশক চিহ্ন অথবা ধ্বনির লিখিত রূপ, এই 3টাই কি? বর্ণ। মূল কথা, আমরা ধ্বনি যখন লিখে প্রকাশ করব, সেই ধ্বনিগুলো কি হয়ে যাবে? বর্ণ। তাহলে আমরা এখানে লিখছিলাম ক। এই ক আমি যদি মুখে বলি এমনিতে ক, তাহলে সেটা একটা ধ্বনি। যখন লিখে ফেলো, সেটা কি একটা বর্ণ। ল একটা বর্ণ, ম একটা বর্ণ। এখন এই 3টা বর্ণ একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করেছে। যদি অর্থ প্রকাশ করে, তাহলে সেটা কি হয়ে যাবে? শব্দ হয়ে যাবে। এখন একটু প্রশ্নটা কারো থাকতেই পারে, অনেকে এরকম মনে করতে পারেন যে কিছু কিছু ধ্বনি একা একাই অর্থ প্রকাশ করে। যেমন দেখুন, আমি একটা ধ্বনি ব্যবহার করলাম ওই। ওই ধ্বনিটার কি কোনো অর্থ আছে না? মাঝে মাঝে কিন্তু ওই ধ্বনিটা বাক্যে ব্যবহৃত হয়ে একাই অর্থ প্রকাশ করে। আমি বললাম এদিকে নয়, ওই দিকে। একটু দেখুন, এখানে ওই যে আছে, ওই কিন্তু একটা নির্দেশনা প্রকাশ করছে। যেহেতু নির্দেশনা প্রকাশ করছে, সুতরাং এই ওয়ের কি আছে? অর্থ আছে। কারণ এটা তো আমরা একটা নির্দেশ প্রকাশ পেয়েছি। যেহেতু এটার অর্থ আছে, সুতরাং এখানে ওইটা কি? একটা শব্দ। আর যেহেতু বাক্যে ব্যবহৃত হয়ে গেছে, এটা পদ হিসেবে। এটা আমাদের পদের লেকচারটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, তাহলে শব্দ আর পদের বিস্তারিত আলোচনাটা ওখানে বুঝতে পারবেন। তো যা বলছিলাম, সেটা কখনো যদি একটা ধ্বনি একাই অর্থ প্রকাশ করে ফেলে, তখন সেটা অবশ্যই কি হবে? শব্দ হবে। যেমন দেখুন, আমরা অনেক সময়
তুচ্ছার্থে আদেশ সূচকের ক্ষেত্রে কিছু কিছু ধ্বনিমূলও ব্যবহার করে থাকি, অথবা ধাতুমূল ব্যবহার করে থাকি, ধাতু ব্যবহার করে থাকি। যেমন দেখুন, আমি বললাম আমি তো অনেকক্ষণ বলেছি, অথবা আমি তো অনেকক্ষণ কইছি, এবার তুই একটু ক। একটু খেয়াল করুন, এবার তুই ক। এই কয়ের কিন্তু কি আছে, এখানে অর্থ আছে। সুতরাং এই কয়ের কি একটা ধ্বনি বা বর্ণ না হয়ে এটা কি হবে, একটা শব্দ। আর এই শব্দটা কি ধরনের শব্দ, এটা একটা ধাতুমূল অথবা ক্রিয়ামূল শব্দ। তো যা বলছিলাম যে একটা ধ্বনি কখনো অর্থ প্রকাশ যদি করে ফেলে তাহলে সেটা কি হয়ে যাবে, শব্দ হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে ক যদি আপনাকে জিজ্ঞেস করি যে ক একটা কি, তাহলে এখানে কয়েকটা বর্ণ। আর যদি মুখে জিজ্ঞেস করি ক একটা কি, তাহলে সেটা হবে কি, একটা একটা ধ্বনি। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা যা বলছিলাম যে বাংলা বর্ণমালায় ধ্বনি যে আছে, বর্ণ যে আছে, বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় ধ্বনি কয়টি, বর্ণ কয়টি, দুটোই কিন্তু প্রশ্ন হতে পারে। বাংলা বর্ণমালায় ধ্বনি কিন্তু অসংখ্য, ধ্বনি কোনো নির্দিষ্ট নাই, এটা একদম অনির্দিষ্ট, অসংখ্য। আর বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? বর্ণ হলো কয়টি? 50টি। আমরা একটু ভালো করে খেয়াল করব, এই 50টি ধ্বনি যে আছে সেটা নিয়ে আমাদের মূল আলোচনাটা। এই 50টি ধ্বনি বাংলা বর্ণমালার 50টি বর্ণ যে আছে, এই বর্ণ আবার দুই ভাগে বিভক্ত। সেগুলো কি কি? একটা হলো স্বরধ্বনি, এখানে আমরা দেখতে পারি 50টি ধ্বনি দুই ভাগে বিভক্ত। একটা হলো কি, স্বরধ্বনি, স্বরবর্ণ, আর আরেকটা কি আছে, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ঠিক একই রকমভাবে ধ্বনিতত্ত্বের যে ধ্বনিটা আছে, এই ধ্বনিটাও আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো স্বরধ্বনি, আর আরেকটা হলো কি, ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনি যে আছে এর সংখ্যাটা নির্দিষ্ট নয়। এটা কারণ কি? কারণটা আমরা একটু দেখব। কারণ এখানে যে স্বরধ্বনি, স্বরবর্ণ যে আছে, স্বরবর্ণের আলোচনার মধ্যে আমরা স্বরধ্বনির সংখ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে কেন সেটা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। অথবা স্বরধ্বনির সাথে স্বরবর্ণের কি পার্থক্য আছে সেটা সেখানে ভালো করে ফুটিয়ে তুলব। পাশাপাশি আজকের আলোচনা আরেকটা টপিকস আছে, সেটা হলো অক্ষর। অনেকেই কিন্তু আমরা ভুল করে এই বর্ণকে অক্ষর বলে ফেলি। বর্ণ আর অক্ষর কিন্তু কখনোই এক না। অক্ষর হলো একটা শব্দের সেই অংশটুকু, যেই অংশটুকু বাকযন্ত্র একবার ব্যবহার করে উচ্চারণ করা যায়। অর্থাৎ আমি বাকযন্ত্রটাকে একবার ব্যবহার করলাম, একবার ব্যবহার করার ফলে যতটুকু উচ্চারণ করতে পারতেছি শব্দের, ওই অংশটাকে বলা হয় কি, অক্ষর। খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম লবণ। একটু খেয়াল করুন, এই লবণ শব্দটার মধ্যে কয়টা বর্ণ আছে? 3টা, ল, ব, আর এটা কি আছে, ন। কিন্তু এটার মধ্যে অক্ষর বা বাকযন্ত্র আমি কবে ব্যবহার করছি? এটার মধ্যে লব অন, লব অন, এই অংশটুকু যে আছে লব, এখানে আছে একটা ব্যবহার, আর এটা কি আছে, অন, এই একটা ব্যবহার। তাহলে কয়টা ব্যবহার হলো? দুটো। সুতরাং এটার মধ্যে অক্ষর আছে কয়টি? 2টি। আপনারা ইংলিশে সিলেবল পড়েছিলেন, সেখানে সিলেবলের যে প্রকারগুলো পড়েছেন না, সেখানে এরকম একটা শব্দ পড়েছেন, আমব্রেলা। একটু খেয়াল করুন, একটা শব্দ আছে আম ব্রে লা। এই যে শব্দটা আছে, যে এই শব্দের মধ্যে আপনার কয়টা অংশ দেখতেছেন দেখুন তো। একটা অংশ আছে আম, আরেকটা আছে ব্রে, আরেকটা আছে কি, লা। তাহলে কয়টা অংশ আছে? 3টা অংশ। এই 3টা অংশকে কিন্তু আমি এই অংশটুকুকে একবার উচ্চারণ করতে পারি, এই অংশকে একবার উচ্চারণ করতে পারি, এই অংশকে একবার উচ্চারণ করতে পারি। অর্থাৎ এখানে 3টা সিলেবল আছে। এই সিলেবলটাই বাংলায় কি হিসেবে কি হিসেবে ব্যবহৃত হয়? অক্ষর হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, বাকযন্ত্র একবার ব্যবহার করে, সেই অংশটাকে আমরা কি বলবো? অবশ্যই অক্ষর বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম কি, ধ্বনি, বর্ণ, অক্ষর 3টা কিন্তু এক নয়। এই ছিল আজকের ধ্বনিতত্ত্বের ধ্বনি, বর্ণ এবং অক্ষরের আলোচনা। পরবর্তী ক্লাসে আপনাদের সকলকে ধ্বনি নিয়ে আলোচনা এবং বর্ণ নিয়ে আলোচনা যে আছে, ধ্বনি ও বর্ণের বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।